কংগ্রেস মুখপাত্র জয়রাম রমেশ জানিয়েছিলেন যে 4 জনের নাম দেওয়া হয়েছিল। 4 জন নেতা, তারাও যথেষ্ট গুরুত্বপূর্ণ নেতা, নামি, দামি, ভারী, ওজনে ভারী, সবেতেই, ওজন মানে মস্তিষ্কে ভারী, সবেতেই। কিন্তু তাদের সেই যে নামগুলো, মানে সেই তালিকাটা সম্পূর্ণ উপেক্ষা করে বাছা হলো শশী থারুরকে। কিন্তু দেখুন, তৃণমূল কংগ্রেসের নেত্রীর ক্ষোভ সামলাতে কি করা হলো। প্রথমেই তো তৃণমূল কংগ্রেসের ইউসুফ পাঠানকে বেছে নিয়েছিলেন কিরেন রিজিজু। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রচন্ড ক্ষেপে গেলেন। সমস্ত ধরনের বিরোধিতা সামলে তিনি বললেন তার দল যাকে পাঠাবে তাকেই নিতে হবে, তবেই যাবেন। কিরেন রিজিজু ফোন করে মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্ষোভ সামলালেন এবং ক্ষোভ সামলে তাকে ঠান্ডা করিয়ে তার কথা মতো তারই ভ্রাতুষ্পুত্র অভিষেক বন্দ্যোপাধ্যায়কে প্রতিনিধি দলে সামিল করলেন, অন্তর্ভুক্ত করলেন। নমস্কার, আমি গৌতম বন্দ্যোপাধ্যায়, আর আপনারা দেখছেন গৌতম ব্যানার্জি অফিসিয়াল। যারা আমার চ্যানেল দেখছেন তাদের প্রত্যেকের কাছে আমার অনুরোধ যে আমার এই চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করুন আর শেয়ার করুন। আর খুব ভালো হয় যদি নোটিফিকেশন আইকনটা আপনারা অন করে দেন, তাহলে আপনার কাছে অন্তত নোটিফিকেশনটা যাবে। আপনারা দেখুন, কমেন্ট করুন। আপনাদের যদি কোনো কিছু বিরুদ্ধে বলার থাকে সেটাও আপনারা লিখবেন, আমি সেটা চাই। গণতান্ত্রিক দেশে সেটাই হওয়া উচিত বলে আমি মনে করি। তবে আমার কথায় একটি বলে দিচ্ছি, গণতান্ত্রিক দেশে সেটাই হওয়া উচিত যে বিরুদ্ধ মত সব সময় আসা উচিত এবং সব সময় সেটা প্রত্যেকটি মানুষের গ্রহণ করার ক্ষমতা থাকা চাই। আমি সারা জীবন সাংবাদিকতা করেছি। আমাকে যারা জানেন তারা জানেন যে আমি কোনোদিনই কোনো রাজনৈতিক দলের হয়ে প্রচার করিনি। আমি চেষ্টা করেছি সরকারে যে দল আছে তার ত্রুটি বিচ্যুতি মোটামুটি খুঁজে বার করার এবং তাই নিয়ে অ্যানালিসিস করার, আলোচনা করার। আজকে আমি যে কথাটা বলবো সেটা হচ্ছে এই যে সর্বদলীয় প্রতিনিধি দল ভারতের যে গেল বিদেশে, আমরা জানি এই নিয়ে খবর হয়েছে, কাগজে দেখেছেন আপনারা, টেলিভিশনে দেখেছেন। সর্বদলীয় যে প্রতিনিধি দল গেল বিদেশের মাটিতে, তারা কি জন্য গেল? তারা এই বার্তা পৌঁছে দিতে গেল যে পাকিস্তান কিভাবে সন্ত্রাসের আতুর হয়ে আছে এখনো। কথা তো ভুল নয়, এটা ঠিক যে সন্ত্রাসের আতুর তো বটেই। দেশের সার্বভৌমত্ব বা দেশের জনগণের মধ্যে ঐক্যের প্রশ্নে এই সরকারি সিদ্ধান্ত, মানে কেন্দ্রীয় সরকারি সিদ্ধান্ত অবশ্যই প্রশংসনীয়। কিন্তু কিছু বেয়াড়া প্রশ্ন বিভিন্ন মহলে এবং বিভিন্ন পরিসরে, বিরোধী পরিসরে মাথা চাড়া দিয়ে উঠছে। সেই প্রশ্নগুলো এড়িয়ে যাওয়া মোটেই উচিত নয়। সেটা যদি আমরা এড়িয়ে যাই, মানে সেটা যদি কেন্দ্রের সরকার, মোদী সরকার এড়িয়ে যায়, তাহলে তার অর্থ দেশের মূল গণতান্ত্রিক যে সত্তা সেটাকেই অস্বীকার করা। এই যে দেখুন, প্রথমেই যেভাবে এই বিভিন্ন দলের প্রতিনিধিদের বেছে নেওয়া হলো, আইনমন্ত্রী কিরণ রিজিজু তা করলেন। তা থেকে কেন্দ্রের অবস্থান নিয়ে বেশ খানিকটা বিভ্রান্তির সৃষ্টি হলো। কিন্তু শুধু কি বিভ্রান্তি, এর মধ্যে অনেকেই কি রাজনৈতিক সমীকরণ খুঁজে পাচ্ছেন না? যে প্রধানমন্ত্রী প্রথম দিন থেকে বলছেন দেশকে কংগ্রেস মুক্ত করবেন, তিনি তাই বলে শপথ নিয়েছেন, সেই মোদী সরকার একেবারে কংগ্রেস দলের পাঠানো তালিকাটা কি করলেন? উপেক্ষা করলেন। মানে তিনি করলেন কি, আইনমন্ত্রী করলেন, কিরেন রিজিজু করলেন, এবং কি করলেন তারপরে শশী থারুরকে প্রতিনিধি দলে সামিল করলেন। কেন করলেন? সবাই আমরা জানি যে শশী থারুর অন্তত বেশ কিছু প্রশ্নে কংগ্রেসের সঙ্গে একটু পৃথক অবস্থানে থাকেন। বহু সময় বহু কিছু এমন কিছু কথা বলেন যা হয়তো কংগ্রেস দলের অবস্থানের সঙ্গে মেলে না, বরং বিজেপির সঙ্গে মেলে। তিনি মোদীর প্রশংসাও করেছেন, কাজেই তাকে নেওয়ার পেছনে একটা নিশ্চয় সমীকরণ থাকতে পারে। কংগ্রেস মুখপাত্র জয়রাম রমেশ জানিয়েছিলেন যে 4 জনের নাম দেওয়া হয়েছিল। 4 জন নেতা, তারাও যথেষ্ট গুরুত্বপূর্ণ নেতা, নামি, দামি,
ভারী, ওজনে ভারী, সবেতেই ওজন মানে মস্তিষ্কে ভারী, সবেতেই। কিন্তু তাদের সেই যে নামগুলো, মানে সেই তালিকাটা সম্পূর্ণ উপেক্ষা করে বাছা হলো শশী থারুরকে। তবে কংগ্রেস অবশ্য এই নিয়ে পরে আর বিশেষ কোনো উচ্চবাচ্য করেনি, বিতর্ক বাড়ায়নি। কারণ তারা চেয়েছে সার্বভৌমত্বের প্রশ্নে বিদেশে যেন কোনো ধরনের এমন কথা না যায় যে দেশের মধ্যে অনৈক্যের সুরটা রয়ে গিয়েছে, এটা অন্তত বাইরের মাটিতে যাতে কিছুতেই না যায়। কিন্তু দেখুন, তৃণমূল কংগ্রেসের নেত্রীর ক্ষোভ সামলাতে কি করা হলো। প্রথমেই তো তৃণমূল কংগ্রেসের ইউসুফ পাঠানকে বেছে নিয়েছিলেন কিরেন রিজিজু। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রচন্ড ক্ষেপে গেলেন। সমস্ত ধরনের বিরোধিতা সামলে তিনি বললেন তার দল যাকে পাঠাবে তাকেই নিতে হবে, তবেই যাবেন। কিরেন রিজিজু ফোন করে মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্ষোভ সামলালেন এবং ক্ষোভ সামলে তাকে ঠান্ডা করিয়ে তার কথা মতো তারই ভ্রাতুষ্পুত্র অভিষেক বন্দ্যোপাধ্যায়কে প্রতিনিধি দলে সামিল করলেন, অন্তর্ভুক্ত করলেন। এই যে সমস্ত ঘটনাটা ঘটে গেল, তার পিছনে কি দলীয় রাজনৈতিক সমীকরণ খুঁজে পাওয়া বিস্ময়কর? মোটেই নয়। অনেকেই খুঁজে পাচ্ছেন। আসলে এখনো মোদিজি প্রমাণ করতে চান যে এই দেশে দণ্ডমুণ্ডের কর্তা তিনি। এবং দেখুন না, বিকানিরে গিয়ে সেই মোদি, যে আদত মোদি, যাকে আমরা এই সংঘাতের সময় খুব একটা দেখলাম না, তিনি আবার কিন্তু আত্মপ্রকাশ করেছেন। তিনি কি বলেছেন? যে তার শরীরে রক্ত বইছে না, অপারেশনের সিন্দুরের মতো সিন্দুর বইছে। मोदी की नसों में लहू नहीं, गरम सिंदूर बह रहा है। তবে এত সত্ত্বেও শেষ পর্যন্ত যে সর্বদলীয় প্রতিনিধি দল বিদেশে গিয়েছে তা দেশের অন্তর্নিহিত শক্তিকেই উপস্থাপনা করছে বলে আমাদের ধারণা, প্রত্যেকেরই ধারণা। এর মধ্যে কিছু কিছু চিন্তা রয়ে যাচ্ছে যে সামগ্রিক ব্যাপারটা যেন কিছুতেই গিমিক বা প্রচার সর্বস্ব বাঞ্ছাড়ম্বর না হয়ে যায়। প্রথমত দুটো কারণে এই কথা বলতে হচ্ছে। প্রথমত, কেন বিরোধী দলনেতার করা প্রশ্নের উত্তর দিল না কেন্দ্র সরকার? কেন? রাহুল গান্ধীর যে প্রশ্ন ছিল, ভারতীয় বিমান কি এই যুদ্ধে বা সংঘাতে ধ্বংস হয়েছে, হলে কটা হয়েছে, এই তো প্রশ্ন। কিন্তু এই প্রশ্নের সম্মুখীনই হলো না কেন কেউ? এই প্রশ্নের সম্মুখীন হওয়া দূরের কথা, সম্পূর্ণ এড়িয়ে গেল কেন্দ্র সরকার। সাংবাদিক সম্মেলন হয়েছিল, আপনাদের মনে আছে, তখন সেনা অফিসার এই প্রশ্নটা এড়িয়ে গিয়েছিলেন। সেটাই স্বাভাবিক ছিল, কারণ তখনও সংঘাত চলছিল। কিন্তু যুদ্ধবিরতির পর সরকারের তো দায় আছে দেশবাসীকে জানানো যে যুদ্ধে ভারতের পরিস্থিতি কি হয়েছে, দেশ কোথায় আছে, কি অবস্থায় আছে। দেশ তো প্রতিটি নাগরিকের, আর এই তথ্য জানার অধিকার তো সমস্ত নাগরিকের আছে। অবশ্য আছে কিনা আবার সন্দেহ হচ্ছে, কারণ যেভাবে সমস্ত আইন কানুন হচ্ছে তাতে তো এই অধিকারটা বোধহয় শেষ পর্যন্ত নাও থাকতে পারে। যদি কোনো বিমান ধ্বংস নাই হয়ে থাকে তাহলে সেটাও জানাতে হবে সরকারকে, তাহলেও দেশের লোক আশ্বস্ত বোধ করত। বিদেশি সংবাদ মাধ্যমে বারবার এই বিমান ধ্বংসের কথা লেখা হয়েছে। হ্যাঁ, বিদেশি সংবাদ মাধ্যমে পাশ্চাত্যে লেখা হয়েছে। এই প্রতিনিধি দলের যারা আছেন তাদেরও তো সেই প্রশ্নের সম্মুখীন হওয়ার প্রভূত সম্ভাবনা রয়ে গেল। তখন তারা সে প্রশ্ন কি করবেন? এড়িয়ে যাবেন? এড়িয়ে গেলে তো মুশকিল। এড়িয়ে গেলে বিদেশি সংবাদ মাধ্যমে আরো বেশি বিতর্কিত প্রশ্ন তোলা হবে, এবং সেটা তো পাকিস্তানের ফেভারে হয়ে যাবে, পাকিস্তানের পক্ষে হয়ে যাবে। দ্বিতীয়ত, কেন প্রধান বিরোধী দল কংগ্রেসের প্রস্তাব মতো, এমনকি অন্য বিরোধী দল নয় তাই প্রস্তাব দিয়েছিল, সংসদের একটা বিশেষ অধিবেশন কেন ডাকা হলো না? বিশেষ অধিবেশন ডাকা হলে সেখানে সমস্ত দলের প্রতিনিধি সরকারের কাছে এই অপারেশন সিন্দুর নিয়ে খোলামেলা প্রশ্ন করতে পারতেন, আর সরকারকে সেসব প্রশ্নের উত্তর দিতে হতো। সেই সমস্ত প্রশ্নের উত্তর পাওয়া খুব জরুরি বলে মনে করছে
প্রধান বিরোধী দল কংগ্রেস। আবার এখনই অনেকে বলতে শুরু করবেন কংগ্রেস কংগ্রেস এত করার কি আছে, কংগ্রেসই তো প্রধান বিরোধী দল, তাদের কথা তো শুনতে হবে, কিছু উপায় তো নেই। শাসক দল যেমন ভারতীয় জনতা পার্টি মানুষের নির্বাচনে জিতে এসেছে, তাই তারা শাসন করছে দেশটাকে, তাই মেনে নেওয়া হয়েছে। প্রধানমন্ত্রীকেও, স্বরাষ্ট্রমন্ত্রীকেও, সমস্ত মন্ত্রীদের মেনে নিয়েছি আমরা। ঠিক তেমনি নির্বাচিত হয়েই কিন্তু বিরোধী দলনেতা সংসদে আছেন, কাজেই তার কথা তো শুনতে হবে। এই জন্য কংগ্রেসের মুখপাত্র জয়রাম রমেশ টুইট করেছেন, পরপর প্রশ্নগুলো লিখেছেন। তার মধ্যে প্রথমেই তো তার প্রশ্ন হচ্ছে, পহেলগাঁওয়ে যে জঙ্গিরা এই কাণ্ড ঘটিয়ে চলে গেল, তাদের এখনো পর্যন্ত খুঁজে পাওয়া গেল না কেন, বা কোথায় আছে তারা, কি অবস্থায় আছে, কেন খুঁজে পাওয়া যাচ্ছে না? দ্বিতীয়ত, কেন প্রধানমন্ত্রী বিরোধী দল নিয়ে কোনো বৈঠক ডাকলেন না, বিরোধী দলগুলোকে নিয়ে আলাদা পৃথক একটা বৈঠক কেন ডাকলেন না? আর বিশেষ অধিবেশন তো ডাকা হয়নি, সেই ব্যাপারেও প্রশ্ন আছে। আর চতুর্থত, 4 নম্বর প্রশ্নটাও খুব গুরুত্বপূর্ণ, কেন এখনো ডোনাল্ড ট্রাম্প সাহেব সেই পুরনো কাসুন্দি ঘেটে যাচ্ছেন? তিনি বলেই যাচ্ছেন যে তিনি নাকি সমঝোতা করিয়েছেন ভারত এবং পাকের মধ্যে। আরে তিনি কে? গার্ডিয়ান পত্রিকা তো ট্রাম্প উল্টে যাওয়ার ছবি দিয়ে ম্যাগাজিন তৈরি করেছে, কাভার স্টোরি। তিনি ভারত নিয়ে এত তার মাথা ব্যথা কেন? সেই একই কথা বলছেন যে ব্যবসা করতে হবে, বানিয়া বুদ্ধি। কিন্তু বিদেশে যখন এই প্রতিনিধি দলের সদস্যরা যাবেন, তাদের কি এই প্রশ্নটা করা হবে না? যদি হয়, যদি বলা হয় যে ট্রাম্পে কি আপনাদের মধ্যে হাইফেনের কাজ করেছেন, মানে ভারত এবং পাকিস্তানের মধ্যে উনি কি মাঝখানে ঢুকে দুজনের মধ্যে ভালোবাসা সৃষ্টি করেছেন, যে যুদ্ধবিরতির আপনার যে করলেন সেটা কি ট্রাম্পের কৃপায়? তখন তখন একটা সুবিধা আছে, তখন মোদিকে জবাব দিতে হবে না, দেবেন প্রতিনিধি দলের সদস্যরা। কিন্তু ভক্তবৃন্দ কি দেখতে চেয়েছিল? তারা দেখতে চেয়েছিল ট্রাম্পের মুখের ওপর মোদিজি কেমন ভাবে বুক ফুলিয়ে মাথা উঁচিয়ে ইন্দিরা গান্ধীর মতো বলে দিতে পারেন, আমরা সিধে পথে হাঁটি, কারুর সামনে আমাদের মাথা নত করতে হয় না। আর হলো কোথায়? ভক্তদের কাছেও এটা একটা হতাশার বিষয়। ভক্তরা স্বীকার করবেন না বাইরে, কিন্তু না স্বীকার করলেও তো এটা অন্তরের মধ্যে স্বীকার করে নিতে হবে। এটা আমরা ভারতবাসী হিসেবে দেখতে চেয়েছিলাম যে প্রধানমন্ত্রী মাথা উঁচু করে বলবেন যে ট্রাম্প সাহেব, তুমি বন্ধু হও আর যাই হও, আমাদের দেশের ব্যাপারে মাথা গলিও না। যাই হোক, আজকে এই পর্যন্তই। আপনারা যারা আমার সঙ্গে আছেন তারা আমার সঙ্গে থাকুন, আমি খুব খুশি হব, কৃতজ্ঞ থাকবো। নমস্কার, আবার দেখা হবে পরের এপিসোডে।